গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি শোভন আবার চলে এসেছি আমাদের ইকোনমি সিরিজটা কন্টিনিউ করতে। তো গতকাল আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়ার ফার্স্ট চ্যাপ্টার বেসিক কী কনসেপ্টটা আমরা কমপ্লিট করেছি। তো একটু যেহেতু ডিটেলে আমরা ডিসকাস করেছি সেই জন্য আমাদের 4টে পার্টে গিয়ে কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া। তো মোস্ট প্রবাবলি এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 7। ওকে, ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এবার ফার্স্টে আমাদের জানতে হবে যে ইকোনমিক প্ল্যানিংটা কী এবং কী জন্য ইউজ করা হয়। ঠিক আছে, ইকোনমিক প্ল্যানিং বেসিক্যালি হচ্ছে সেট অফ পলিসিস অর অ্যাপ্রোচ বলতে পারি বা প্রিন্সিপাল বলতে পারি। প্রিন্সিপালস কিসের জন্য? কারণ আমরা সকলে জানি আমাদের রিসোর্স লিমিটেড। ঠিক আছে, তাহলে কি না এফেক্টিভ অ্যালোকেশন of limited resources to get optimum output. ওকে, তার সাথে কি টু এনশিওর ইকোনমিক গ্রোথ। আচ্ছা, এনশিওর ইকোনমিক গ্রোথ থ্রু কিসের থ্রু দিয়ে? না থ্রু হচ্ছে যে ইনক্রিজ হচ্ছে ন্যাশনাল ইনকাম, ইনক্রিজ হচ্ছে জিডিপি। ওকে, তো এগুলোর থ্রু দিয়ে বোঝা গেল। তো ইকোনমিক প্ল্যানিংটা আমাদের 1950-তে আমরা 1947-এ আমরা কী হয়েছি, স্বাধীন হয়েছি। ঠিক আছে, তো সেই সময় আমাদের দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। ঠিক আছে, সব কিছু আনক্লাস্টার ছিল, আনঅর্গানাইজড ছিল, দেশ খুব গরিব ছিল। ওকে, তো সেই সময় আমাদের একটা ইকোনমিক প্ল্যানিংয়ের দরকার ছিল যাতে স্বাধীনতার পরে ভারত দেশটা মানে বিখরে না যায়। ঠিক আছে, তো সব কিছু যেন হচ্ছে আমাদের ইকোনমিটা যেন আমরা ধীরে ধীরে শক্তপোক্ত করতে পারি, যেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। ওকে, তো সেই জন্য প্রপার ইকোনমিক প্ল্যানিংয়ের একটা দরকার ছিল। 200 বছরের ব্রিটিশ শাসনের পর আমরা স্বাধীন হয়েছি, তো সুতরাং আমাদের কিছু তো প্ল্যানিং দরকার যাতে আমরা লিমিটেড রিসোর্সগুলোকে আমরা ভালো করে ইউজ করতে পারি। ভারত বরাবরই কৃষিপ্রধান দেশ ছিল, আর তখন তো আরোই কৃষিই ছিল আমাদের মেন বেস। ঠিক আছে, কিন্তু শুধু এগ্রিকালচার নিয়ে তো আমরা আমাদের মডার্ন ওয়ার্ল্ডে কম্পিট করতে পারবো না, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনেরও দরকার ছিল। রাইট, তো কীভাবে সমস্ত কিছুগুলোকে প্রপার ওয়েতে অর্গানাইজ করে আনা যায় এবং আমরা যাতে ভবিষ্যতে ভালোভাবে এগোতে পারি, তো সেই সবের জন্য আমাদের একটা ইকোনমিক প্ল্যানিংয়ের দরকার ছিল। ওকে, এবং আগেও রয়েছে আমাদের ইকোনমিক প্ল্যানিং। সমস্ত কিছুর যেমন হচ্ছে অ্যাচিভ করতে প্ল্যানিং দরকার হয়, সেরকম ইকোনমিক গ্রোথ বা ডেভেলপমেন্টের জন্যও ইকোনমিক প্ল্যানিংয়ের দরকার। ঠিক আছে, এটাকে আমরা কখনোই অগ্রাহ্য করতে পারবো না। হ্যাঁ, তবে এটা এরকম যে প্রতি বছর একটা একটা করে প্ল্যানে আসে না, আমাদের প্ল্যানিংটা মোটামুটি ধরো 5-6 বছর কন্টিনিউ হবে, সেরকম দেখে করবে, সেই রকম হিসেবে আমাদের করা হয়। তো ইকোনমিক প্ল্যানিং বিভিন্ন টাইপের হয়, তো মেন 3টে টাইপ আমরা ডিসকাস করব ফার্স্টে। ঠিক আছে, টাইপস অফ ইকোনমিক প্ল্যানিং। তো এখানে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ইম্প্যারেটিভ প্ল্যানিং। ওকে, তো ইম্প্যারেটিভ প্ল্যানিংটা এটা হচ্ছে কিন্তু তুমি স্টেট ইকোনমির ক্ষেত্রে দেখতে পাবে। ঠিক আছে, স্টেট ইকোনমি মানে যেখানে হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রোল, মেজরিটি ইজ গভর্নমেন্ট কন্ট্রোল। ঠিক আছে, মানে গভর্নমেন্ট বেসিক্যালি সমস্ত কিছু মানে অ্যালোকেশন অফ রিসোর্সেস, তারপরে হচ্ছে তোমার কোনো কমোডিটি প্রাইস নির্ধারণ, এগুলো মেনলি হচ্ছে তোমার গভর্নমেন্ট করে থাকে। মার্কেট কন্ট্রোলটা মেনলি গভর্নমেন্ট করে থাকে, তো সেইটা হচ্ছে তোমার স্টেট ইকোনমি বলছে। ঠিক আছে, এটা আমরা আগে পড়েছিলাম টাইপস অফ ইকোনমিতে, ইম্প্যারেটিভ প্ল্যানিং। ওকে, আরেকটা কি না, আরেকটা যেহেতু গভর্নমেন্ট করে থাকে তার মানে হচ্ছে কি সেন্ট্রাল অর সিঙ্গেল কন্ট্রোলার
বলতে পারি আমরা, রাইট? নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইন্ডিকেটিভ। শুধু এটুকু মনে রাখবো, ইন্ডিকেটিভ প্ল্যানিংটা মিক্সড ইকোনমির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ওকে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে ইন্ডিকেটিভ প্ল্যানিংয়ে মিক্সড ইকোনমি এই কারণে দেখতে পাবো কারণ এখানে হচ্ছে তোমার গভর্নমেন্ট প্লাস প্রাইভেট সেক্টর, ঠিক আছে? প্রাইভেট সেক্টর দুজনে ইনভলভ থাকে টু ফর্মুলেট, মানে তৈরি করাতে, টু ফর্মুলেট অর প্রিপেয়ার দ্য ইকোনমিক প্ল্যান। ওকে, বোঝা গেল ইন্ডিকেটিভ প্ল্যানিং। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে পার্সপেক্টিভ প্ল্যানিং। ঠিক আছে, পার্সপেক্টিভ প্ল্যানিং এটা আমরা কি দেখতে পারি না, এটা হচ্ছে তোমার মেনলি লং টার্ম হয়, লং টার্ম প্ল্যানিং। লং টার্ম প্ল্যান মেনলি হচ্ছে তোমার 15 থেকে 20 ইয়ার্স। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখার আছে, সেটা হচ্ছে যে নো সিঙ্গেল প্ল্যান কন্টিনিউ ফর সাচ আ লং পিরিয়ড। ঠিক আছে, মানে কোনো সিঙ্গেল প্ল্যান মানে 15-20 বছর ধরে টানা চলছে সেরকম কিন্তু হয় না। বোঝা গেল? ম্যাক্সিমাম কত অবধি চলতে পারে? ম্যাক্সিমাম 4-5 বছর একটা সিঙ্গেল প্ল্যান চলতে পারে, ঠিক আছে? তারপরে 4-5 বছর পরে কিন্তু আমরা আবার হচ্ছে অন্য প্ল্যানে আমরা মুভ করব বা অ্যাডপ্ট করব, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, পার্সপেক্টিভ প্ল্যানিং। তো আমাদের নীতি আয়োগ যেটা রয়েছে না এখন, প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ কিন্তু আমাদের এই পার্সপেক্টিভ প্ল্যানিং ফলো করে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের যেরকম বোঝাচ্ছি সেগুলো কিন্তু এরকম নোট ফর্মেই বোঝাচ্ছি, ঠিক আছে? কারণ তুমি নোট যখন তৈরি করবে তখন তুমি এসে লেখার মতো পাই টু পাই লিখে নোট তৈরি করার কোনো মানে হয় না, ঠিক আছে? নোট মানে যেটা হচ্ছে শর্ট হবে, প্রিসাইজ হবে, ক্রিস্প হবে, যেটা দেখলে তুমি বুঝে যাবে যে হ্যাঁ ঘটনার ঘনঘটা কী ঘটছে না ঘটছে সেটা তুমি বুঝে যাবে। তো এইরকম করে নোট মেক করতে হয়, তৈরি করতে হয়। কিন্তু এখন প্রত্যেকের নোট তৈরি করার স্টাইল আলাদা আলাদা হয়, কিন্তু তোমরা যদি কেউ মানে নোট সেই এসের মতো পাই টু পাই লাইন বাই লাইন তৈরি করবে বলে ভেবে রাখো, তাহলে সেটা কিন্তু আমি বলবো যে সঠিক অ্যাপ্রোচ নয় নোট তৈরি করার। নোট সব সময় হবে ক্রিস্প আর প্রিসাইজ হবে, ঠিক আছে? শর্ট হবে, যেটা তোমার টাইম সেভ করবে, বোথ হচ্ছে তোমার নোট বানাতে, জিনিসপত্রগুলো পড়তে, প্লাস হচ্ছে রিভাইজ করতে। ওকে, তো এবার হচ্ছে আমরা কিসে যাব? পার্সপেক্টিভ প্ল্যানিং হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমরা চলে আসছি চলো ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিংয়ে। ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়াতে ঢুকছি, চলো। ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়াতে আমরা যদি দেখি, ফার্স্ট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে। কনসেপ্ট টেকেন মানে ইকোনমিক প্ল্যানিংয়ের যে কনসেপ্টটা, ইকোনমিক প্ল্যানিংকে আমি ইপি দিচ্ছি, ঠিক আছে? কনসেপ্ট টেকেন কোথা থেকে হয়েছে না, ফরমার রাশিয়া থেকে, যেটা হচ্ছে তোমার ইউএসএসআর নামে পরিচিত। সোভিয়েত ইউনিয়ন। ওকে, বোঝা গেল ইকোনমিক প্ল্যানিংটা কোথা থেকে নিয়ে আসে। আচ্ছা, এরপর ইকোনমিক প্ল্যানিংয়ের যে পলিসিগুলো, পলিসি বা অবজেক্টিভ, সেগুলো মেনলি হচ্ছে তোমার কোথা থেকে ডিরাইভ করা হয়, ঠিক আছে? বা মোস্ট অফ দ্য কোথা থেকে হচ্ছে ডিরাইভ করা হয়, মেনলি ডিরাইভড অর ইন্সপায়ার্ড ফ্রম কোথা থেকে না, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট, আমাদের কনস্টিটিউশনে রয়েছে। অফ স্টেটস, ঠিক আছে? ডিপিএসপি নামে যেটা পরিচিত। ওকে, বোঝা গেল? এটা আমরা এখন পলিটি পড়বো তখন ডিপিএসপি কি সেটা জানবো। তো ডিপিএসপি এখনের জন্য জেনে রাখো যে ডিপিএসপি হচ্ছে তোমার স্টেট কীভাবে হচ্ছে চলবে, ঠিক আছে? ফান্ডামেন্টাল ডিউটি কী না, একজন নাগরিকের, ইন্ডিয়ান সিটিজেনের হচ্ছে তোমার দেশের প্রতি কী কর্তব্য রয়েছে, তো সেইগুলো হচ্ছে তোমার
অ্যাজ এ গাইডলাইন হিসেবে আমরা ফান্ডামেন্টাল ডিউটিকে দেখতে পাই, ঠিক আছে, কনস্টিটিউশনে। সেরকম একটা স্টেটের, এখানে যখন স্টেট বলছি তখন কিন্তু আমরা ইন্ডিয়াকে বলছি, একটা কান্ট্রিকে বলছি। পলিটিতে হচ্ছে স্টেট মানে কিন্তু রাজ্য যেরকম বোঝায় সেরকম কিন্তু স্টেট যখন বলবো সেটা কিন্তু একটা কান্ট্রিকে সিগনিফাই করবে, ঠিক আছে। তো স্টেটের হচ্ছে কী করছে না, স্টেট হচ্ছে কীভাবে চালাবে, তার কাজকর্ম চালাবে সেইটা হচ্ছে নির্ধারণ করছে কে না, সেইটার হচ্ছে একটা গাইডলাইনের জন্য আমরা ডিপিএসপিকে অ্যাডপ্ট করেছি। ডিপিএসপি অ্যাডপ্ট করা হচ্ছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। ওকে, মাথায় রাখবে তোমরা। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে, চলো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এভলিউশন অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, মানে কীভাবে হচ্ছে তোমার প্ল্যানিং কমিশন তৈরি হলো সেইটা ফার্স্টে পড়বো, ঠিক আছে। এটা আমরা বলছি এভলিউশন অফ প্ল্যানিং কমিশন বলাটাই ঠিক হবে, প্ল্যানিং কমিশন ইন ইন্ডিয়া। একটু বাড়িয়ে দিই তোমাদের সুবিধা হবে বুঝতে। এভলিউশন অফ প্ল্যানিং কমিশন ইন ইন্ডিয়া। ওকে, ব্যাকগ্রাউন্ড নয়েজটা ইগনোর করো। তো এখানে ফার্স্ট আমরা কি দেখছি না, ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে যে 1934 কে এলো না, এম বিশ্বেশ্বরাইয়া। এম বিশ্বেশ্বরাইয়া, ঠিক আছে। এম বিশ্বেশ্বরাইয়া এলেন, ইনি কি বললেন, ইনি একটা বই লিখলেন, বুক নেম। তাহলে এম বিশ্বেশ্বরাইয়া একটা বই লিখেছিল যেটা ছিল প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। ওকে, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, যেখানে হচ্ছে বইটার নাম যেটা বললাম। আচ্ছা, এখানে এবার কিসের কথা বলেছিল না, এখানে ফার্স্ট হচ্ছে তিনি ইকোনমিক প্ল্যানিংয়ের কথা বলেছিলেন। ওকে, ইকোনমিক প্ল্যানিংয়ের কথা বলেছিলেন। তো এম বিশ্বেশ্বরাইয়ার ইকোনমিক প্ল্যানিংয়ে কী কী ছিল না, ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে শিফট ফ্রম এগ্রিকালচার টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওকে, শিফট ফ্রম এগ্রিকালচার টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সেকেন্ড হচ্ছে কি না, এমপ্লয়মেন্ট জেনারেশন থ্রু কিসের থ্রু দিয়ে না, এমপ্লয়মেন্ট জেনারেশন থ্রু হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থ্রু দিয়ে, ঠিক আছে। 3 নম্বর কি না, 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে দ্বিগুণ করা, ডাবল দ্য ন্যাশনাল ইনকাম উইথিন 10 years। ওকে, তো এটা ছিল এম বিশ্বেশ্বরাইয়ার প্ল্যানিং। এরপরে কি হয় না, এরপরে হচ্ছে তোমার 1934 আরেকটা প্ল্যান আছে যেটাকে বলা হচ্ছে FICCI প্ল্যান। এটা জাস্ট মনে রাখো তোমরা। এরা কি বলেছিল, এরা বলেছিল যে হচ্ছে লাইসেন্স, এটা আমরা কালকে পড়েছি, লাইসেন্স ফেয়ারটাকে অ্যাবলিশ করার জন্য, টু অ্যাবলিশ লাইসেন্স ফেয়ার ফ্রম ইন্ডিয়ান ইকোনমি, টু অ্যাবলিশ লাইসেন্স ফেয়ার ফ্রম ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। লাইসেন্স ফেয়ার মানে হচ্ছে তোমার ফ্রি ফ্রম গভর্নমেন্ট ইন্টারভেনশন, ফ্রি ফ্রম গভর্নমেন্ট ইন্টারভেনশন, ঠিক আছে। 1934 গল্প গেল। 1934 আমরা নেক্সট চলে যাবো যেটা, সেটা হচ্ছে 1938, ঠিক আছে। 1938 কী করলো না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা হচ্ছে কংগ্রেস প্ল্যান বলো, ঠিক আছে, কংগ্রেস প্ল্যান। তো এটা নাম শুনেই বুঝতে পারছো হচ্ছে প্রোপাউন্ডেড বাই হচ্ছে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এখানে হচ্ছে তোমার কী করেছিল না, বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, তো এইটা কংগ্রেস প্ল্যানের উপর বেস করে কী হয়েছিল না, সুভাষচন্দ্র বোসের ইনিশিয়েশন মানে উদ্যোগে, with the initiation of S.C. Bose কী তৈরি হয়েছিল, উইথ দ্য ইনিশিয়েশন অফ S.C. Bose তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি, ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি হয়েছিল, যেটাকে আমরা বলছি NPC। এবং সববারের মতোই প্রতিবার হচ্ছে জানি না কোন কোটার থ্রু দিয়ে তোমার পণ্ডিত নেহেরুকে, চাচা নেহেরুকে আমাদের চেয়ারম্যান তৈরি করা হয়েছিল,
সব কিছু করলেও হচ্ছে এসি বোস। চেয়ারম্যান পোস্টটাতে কিন্তু আমাদের চাচাকেই দিতে হবে, ঠিক আছে, জে এল নেহেরুকে। ইনি হলেন চেয়ারম্যান, চেয়ারম্যান অফ হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিটি। ওকে, 1938 গেল এটা, কংগ্রেস প্ল্যান এলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আসছে? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে 1944, এখানে এলো বোম্বে প্ল্যান। কি প্ল্যান? বোম্বে প্ল্যান। কারা দিল? বোম্বে প্ল্যানটা এলো মেনলি হচ্ছে 8 জন ইন্ডাস্ট্রিয়ালিস্টের উদ্যোগে তৈরি হয়েছিল। নাম জানি না কে সেই মহানুভবরা ছিলেন, 8 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে। তো এই বোম্বে প্ল্যানিংয়ের মেন ফোকাস কী ছিল বলো তো? বোম্বে প্ল্যানিং যেটা ছিল সেটা হচ্ছে যে এগ্রিকালচারাল রিস্ট্রাকচারিং, ঠিক আছে, এগ্রিকালচারাল রিস্ট্রাকচারিং। আচ্ছা, আর কি বলেছিল না, অ্যাবলিশন অফ জমিনদারি, এসব প্রপোজাল ছিল, ঠিক আছে, অ্যাবলিশন অফ জমিনদারি। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এইগুলো ছিল কি ফিচার্স অফ বোম্বে প্ল্যান, ঠিক আছে, 1944। আরেকটা জিনিস এলো, কী বলো দেখিনি? 1944 আমাদের কি বোম্বে প্ল্যান এলো। 1944 বোম্বে প্ল্যান আসার পরে 1944 বোম্বে প্ল্যানের সাথে সাথে আরেকটা প্ল্যানও এসেছিলো, সেটা হচ্ছে যে গান্ধিয়ান প্ল্যান, ঠিক আছে। গান্ধিয়ান প্ল্যান এটা কে দিয়েছিল? এটা দিয়েছিল হচ্ছে আচার্য হচ্ছে এস নারায়ণ আগরওয়াল। আচ্ছা, এই যে টপিকগুলো আমরা পড়ছি এগুলো কিন্তু সিজিএলের রেসপেক্টেও ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সিজিএলে ইকোনমিক অত ডিটেলে আসে না, কিন্তু যেগুলো এখন কভার করছি সেগুলো সিজিএলের রেসপেক্টেও ইম্পর্ট্যান্ট, বা সিভিল সার্ভিস ছাড়াও, ঠিক আছে। 1944 সিভিল সার্ভিস আমি যখন বলছি তখন ডব্লিউবিসিএসের কথা বলছি আর ইউপিএসসির কথাও বলছি। ইউপিএসসিতে হয়তো ডিরেক্ট কোশ্চেন তুমি এরকম পাবে না, কিন্তু লিঙ্কড এই ইনফরমেশনগুলো জানা থাকলে তুমি ওখানে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো সলভ করতে তোমার সুবিধা হবে। কিন্তু পিএসসির ক্ষেত্রে আমরা ডিরেক্ট কোশ্চেন এক্সপেক্ট করতে পারি। তো গান্ধিয়ান প্ল্যান যেটা, আর সিজিএলের ক্ষেত্রেও, তো 1944 গান্ধিয়ান প্ল্যান যেটা এসেছিলো সেটা হচ্ছে আচার্য এস নারায়ণ আগরওয়াল দিয়েছিল, ঠিক আছে। তো এইখানে কী ছিল প্ল্যানে? গান্ধিয়ান প্ল্যানে যেটা ছিল সেটা ছিল ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যে কী বলছে না, ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশন। মানে কি? মানে প্রাইভেট প্লেয়ারদেরকেও সুযোগ দেওয়া উচিত, ঠিক আছে। পুরোটা হচ্ছে তোমার গভর্নমেন্টের হাতে না রেখে প্রাইভেট প্লেয়ারদেরও সুযোগ দেওয়া উচিত কোনো গুডস বা সার্ভিস প্রডিউস বা সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশন। সেকেন্ড যেটা ছিল মেন পয়েন্ট সেটা হচ্ছে যে প্রমোট স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, প্রমোট স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ প্লাস হচ্ছে কি কটেজ ইন্ডাস্ট্রিজ, বোঝা গেল, ঠিক আছে। এটা হচ্ছে গান্ধিয়ান প্ল্যান, ঠিক আছে। কে দিয়েছে? না, আচার্য এস নারায়ণ আগরওয়াল দিয়েছে। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বরে হচ্ছে আমরা কী দেখবো না, 1945 এখানে কী এলো? এখানে এলো পিপলস প্ল্যান। পিপলস প্ল্যান এটা কে দিল? এটা দিল হচ্ছে এম.এন. রয়। শুধু এটুকুই মনে রাখো যে পিপলস প্ল্যানটা দিয়েছিল আমাদের এম.এন. রয় স্যার 1945-এ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 1947-এ প্রবাবলি একটা কমিটি তৈরি হয়েছিল, সেটার নাম হচ্ছে ইকোনমিক। দেখো, এর মাঝে হয়তো আরও অনেক কমিটি তৈরি হয়ে থাকতে পারে, কিন্তু আমরা যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা ফোকাস করবো, ঠিক আছে। ইকোনমিক প্রোগ্রাম কমিটি 1947-এ তৈরি হয় ইকোনমিক প্রোগ্রাম কমিটি। এটা সিগনিফিকেন্স কি না, এরা হচ্ছে তোমার সাজেস্ট করেছিল টু সেট আপ প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন, ওকে। কারা করেছিল? ইকোনমিক প্রোগ্রাম কমিটি করেছিল, সাজেস্টেড টু সেট আপ প্ল্যানিং কমিশন। এরপরে আমরা কি দেখছি, 8 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে 1950 কত তারিখ? 30 jan, ঠিক আছে। কে এলো? সর্বোদয়া প্ল্যান। কি এলো না, সর্বোদয়া প্ল্যান এলো 1950, 30 জানুয়ারি এলো সর্বোদয়া প্ল্যান। কে দিল? জয়প্রকাশ নারায়ণ দিল হচ্ছে তোমার সর্বোদয়া প্ল্যান।
30শে জানুয়ারি 1950-তে, ঠিক আছে। এই ভদ্রলোক কী বলেছিলেন? এই ভদ্রলোক যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে তোমার ল্যান্ড রিফর্মের কথা বলেছিলেন, ঠিক আছে, ভালো কথা। প্রমোট কিসের জন্য কথা বলেছিলেন? প্রমোট হচ্ছে তোমার স্মল স্কেল ইন্ডাস্ট্রি, প্লাস হচ্ছে তোমার কটেজ ইন্ডাস্ট্রিকে প্রমোট করার কথা বলেছিলেন, ল্যান্ড রিফর্মের কথা বলেছিলেন, আর হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, কটেজ ইন্ডাস্ট্রিকে প্রমোট করার কথা বলেছিলেন। তার সাথে কি বলেছিলেন না হচ্ছে তোমার রিমুভ ডিপেন্ডেন্সি অন হচ্ছে ফরেন টেক, মানে বৈদেশিক যে টেকনোলজি ছিল, এক মিনিট, বৈদেশিক যে আমাদের টেকনোলজি ইউজ করা ছিল ইন্ডাস্ট্রিতে, সেগুলোর উপর থেকে আমাদের নির্ভরতা কমানোর জন্য বলা হয়েছিল, ঠিক আছে। রিমুভ ডিপেন্ডেন্সি ফ্রম ফরেন টেকনোলজি, ওকে, ঠিক আছে। জয়প্রকাশ নারায়ণ। এরপরে এলো সেই মহেন্দ্রক্ষণ 1950। দেখো 1950-এ দুটো ইভেন্ট, একটা হচ্ছে 30শে জানুয়ারি সর্বদয়া প্ল্যান আসছে বাই জয়প্রকাশ নারায়ণ, 1950 সালের 15 মার্চ, ঠিক আছে। 1950-এর 15 মার্চ আমার কি এলো? প্ল্যানিং কমিশন তৈরি হলো, ওকে, প্ল্যানিং কমিশনটার কথা কে বলেছিল? প্ল্যানিং কমিশনটার কথা বলেছিল 1947 সালে ইকোনমিক প্রোগ্রাম কমিটি সাজেস্ট করেছিল প্ল্যানিং কমিশন তৈরি করার কথা, সেটার উপর বেশ করে 1950 সালের 15ই মার্চ প্ল্যানিং কমিশন তৈরি হলো, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবার দেখো, প্ল্যানিং কমিশন নন কনস্টিটিউশনাল বডি, মানে কনস্টিটিউশনে তুমি যদি ঘাঁটো প্ল্যানিং কমিশন তৈরি করতে হবে সেরকম কিন্তু কোনো উল্লেখ নেই, সেই জন্য এটা নন কনস্টিটিউশনাল বডি বা অসাংবিধানিক বডি। আরেকটা কি? আরেকটা হচ্ছে নন স্ট্যাচুটারি বডি, নন স্ট্যাচুটারি বডি মানে এই প্ল্যানিং কমিশনকে কিন্তু কোনো আইন তৈরি করে, মানে কোনো আইন পাস করিয়ে তৈরি করা হয়নি, ঠিক আছে। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে কোনো এক্সামের রেসপেক্টে, যে প্ল্যানিং কমিশন একটা নন কনস্টিটিউশনাল বডি প্লাস নন স্ট্যাচুটারি বডি। নন কনস্টিটিউশনাল মানে অসাংবিধানিক, ঠিক আছে। আর নন স্ট্যাচুটারিটা আমার এখন এক্স্যাক্ট বাংলা টার্মটা মনে আসছে না। নন স্ট্যাচুটারি মানে এটা মনে রাখবে যে হচ্ছে কোনো আইন, প্ল্যানিং কমিশন তৈরি করার জন্য কোনো স্পেশাল আইন আমাকে পাস করে তৈরি করা হয়নি, ঠিক আছে, ঠিক আছে। 10 নম্বর যেটা, সেটা হচ্ছে 2015 সালে আমার তৈরি হয় নীতি আয়োগ, ঠিক আছে। নীতি আয়োগ তৈরি করা হয়, এটা রিপ্লেস করে কাকে? আর্লিয়ার প্ল্যানিং কমিশনকে নীতি আয়োগটা রিপ্লেস করে। কারেন্টলি এখনও আমাদের নীতি আয়োগ চলছে, ঠিক আছে। এটা কী ডিফারেন্স আছে, ঠিক আছে, কী ডিফারেন্স বলো তো? না, প্ল্যানিং কমিশন যেটা সেটা ফলো করতে হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, ঠিক আছে। মানে এরা দেখতো পাহাড়ের ওপর থেকে নিচে দেখতেও সব সবুজ, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল যখন তুমি গ্রাউন্ডে আসবে তখন তুমি দেখতে পাবে যে হচ্ছে, তখন যখন অ্যাকচুয়াল নিচে নামবে তখন তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়াল কিন্তু সব সবুজ নয়, কোথাও পুকুর আছে, কোথাও খানাখন্দ আছে, রাইট। তো এই কিন্তু এরা কী করতো, প্ল্যানিং কমিশনের অ্যাপ্রোচটা ছিল যে হচ্ছে ফলো টপ ডাউন অ্যাপ্রোচ, আর পাহাড়ের উপর থেকে দেখতেও সব সবুজ। আমি জাস্ট পাহাড়ের উপর থেকে দেখতে একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যাকচুয়ালি টপ ডাউন অ্যাপ্রোচ মানে উপর থেকে সব কিছু, মানে একটাই প্ল্যান অ্যাডপ্ট করবে যেটা সবার জন্য সেট করবে, ওয়ান আমব্রেলা ফিট ফর ওয়াল যেটাকে বলে, ঠিক আছে। তো সেই জিনিস এরা ফলো করতো প্ল্যানিং কমিশন, কিন্তু এটা তো অ্যাকচুয়াল জিনিস হওয়ার কথা নয়, রাইট, কারণ সবার চাহিদা আলাদা, সবার সমস্যা আলাদা, সবার তো এক সমস্যা না। তো সেই জন্য আমরা কী করলাম, সেই জন্য আমাদের আনা হলো পিকচারে এলো নীতি আয়োগ, নীতি আয়োগ পিকচারে এলো। নীতি আয়োগ পিকচারে আসার পর এ কী করলো, এ ফলো করলো হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, ঠিক আছে। বটম আপ অ্যাপ্রোচ যখনই হচ্ছে তার মানে এটা কি, এটা হচ্ছে প্রত্যেকের হচ্ছে তোমার যে প্রবলেম বলো বা চাহিদা বলো সেগুলোকে হচ্ছে রেসপেক্টে গুরুত্ব দিল, ঠিক আছে। কারণ এরা মনে করতো যে ওয়ান অ্যাম্ব্রেলা ডাজ নট ফিট টু অল, বোঝা গেল। আগে আমরা পড়বো যে হচ্ছে প্ল্যানিং কমিশন হচ্ছে তোমার যে 12টা আমরা এখনও যে তোমার কী বলবো
5 ইয়ার প্ল্যান পেয়েছি প্ল্যানিং কমিশনের থ্রু দিয়ে। 5 ইয়ার প্ল্যান পেয়েছি, তাই না? প্ল্যানিং কমিশন দিয়েছে এখন অবধি 12টা 5 ইয়ার প্ল্যান দিয়েছে। তারপরে নীতি আয়োগ কী কী দিয়েছে বা কী কী চলছে না চলছে সেই সমস্ত জিনিসপত্রগুলো আমরা কামিং লেকচারে পড়বো। ওকে, তো তোমরা এইটা গো থ্রু করে নাও, তো তোমাদের একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে যাবে যে প্ল্যানিং, ইকোনমিক প্ল্যানিংটা কী, কেন তৈরি করা হয়, কোথা থেকে আমরা এর সোর্সটা কোথা থেকে আমরা পেয়েছি, ঠিক আছে, কাদের মানে বেসিক্যালি কার থেকে অ্যাডপ্ট করেছি আমরা, প্লাস হচ্ছে ইকোনমিক প্ল্যানিংয়ের যে পলিসি বা অবজেক্টিভ সেগুলো কোথা থেকে ডিরাইভ করা হয়ে থাকে সেই সমস্ত জিনিসপত্র, টাইপ অফ ইকোনমিক প্ল্যানিং কোনটা আমাদের ফলো করা হয় এখানে। তারপরে প্ল্যানিং কমিশন তৈরি যে হলো, সেই প্ল্যানিং কমিশন তৈরি হওয়ার আগে যে কীভাবে ইভলভ হয়েছে, মানে হয়ে অ্যাকচুয়াল প্ল্যানিং কমিশন তৈরি হলো, সেখান থেকে নীতি আয়োগ তৈরি হলো, সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম পয়েন্ট ওয়াইজ। তো সেগুলো তোমরা লেকচারটা একবার গো থ্রু করে নিও, তো আশা করি তোমাদের জিনিসটা হেল্পফুল হবে, ঠিক আছে, আগে আমাদের কামিং যে লেকচারটা আসবে সেটার সাথে কোরিলেট করতে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই রাখা যাক। ভালো থেকো সকলে, টাটা।